কত কি দেখতে হয়, কত কি দেখতে হয়। আমি বললাম না, তোমরা কেউ দেখলে না, তাই বললাম দেউচাপাচা আমি দেখলাম অভিষেক ব্যানার্জি কিরম বেনামে ফ্রন্ট কোম্পানি খুলে টাকার 2 নম্বরই করে দিয়ে স্যান্ড মাফিয়া আর হচ্ছে পাথর মাফিয়াদের দিয়ে কীভাবে দখল করছে দেউচাপাচামি নিয়ে, ওটা দেখলে না। মমতা ব্যানার্জি অভিষেক মিছিল করলে ওটা দেখলে। আচ্ছা, রাস্তায় কেন নামে লোকে? প্রতিবাদ করতে নামে। উনি রাস্তায় নামলে আপত্তি করেন, প্রতিবাদ করতে বারণ করেন, বন্ধ করবে না, স্ট্রাইক করবে না, পোস্টার লাগাবে না, ধর্মঘট করবে না, কিন্তু করতে হয়, এটা স্বীকার করুন। আর 2 হচ্ছে সরকারের কাছে আরও অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, প্রশাসনের কাছে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট থাকে। তাহলে উনি মুখ্যমন্ত্রী, উনি বিরোধী ব্যক্তি না। কদিন আগে বিধানসভা বৈঠক হয়েছিল, তাহলে উনি কেন একটা রেজলিউশন নিয়ে আসলেন না যে গোটা দেশে বাংলাভাষী মানুষকে দেগে দিয়ে অমানবিক ব্যবহার করে পুশব্যাক করা হচ্ছে বা জেল দেওয়া হচ্ছে বা ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রচেষ্টা চালানো হচ্ছে, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে? প্রস্তাব করতে পারতেন তো, ওটা তো অ্যাসেম্বলি ওনার হাতে আছে, আমরা তো নেই। যারা থাকে না তারা রাস্তায় নামে। বিচারক কি রাস্তায় নামেন? কারণ তিনি তো বিচারক আসলে বসে আছেন, সেখান থেকে তিনি তো অবজারভেশন দিতে পারছেন, রায় দিতে পারছেন। ভয়েসলেস, পাওয়ারলেস, তাকে তার আওয়াজ শোনার জন্য রাস্তায় নামতে হয়। উনি তো জোর গলায় প্রতিদিন নবান্ন থেকে শোনাচ্ছেন সবাইকে। এই রাস্তায় না নেমে যদি নবান্নতে প্রেস কনফারেন্স করে তুমি ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে খবর ছাপতে পরের দিন বা দেখাতে, তাহলে এটা তামাশা। আমরা সিএনআরসির সময় দেখেছিলাম উনি একদিন নেমেছিলেন না, ক্যা চিচি করেছিলেন না। আর অন্য যখন রাস্তায় নেমে তাকে জেল দিয়েছেন, কেস দিয়েছেন, এখনও মিথ্যা মামলা চলছে, অনেকগুলো অ্যারেস্ট করেছেন। উনি যখন করোনার সময় রাস্তায় নেমে গোল গোল দাগ করছিলেন, তার অধিকার ছিল, দাগ করছিলেন। আর বিমান বসু আমরা সবাই জমা মিলে বলেছিলাম যে ফ্রিতে ভ্যাকসিন দাও, চিকিৎসার ব্যবস্থা উন্নত করো, রেশন দাও, যাদের আয় নেই তাদেরকে ভাতা দাও, তখন তাদের নামে মিথ্যা মামলা করেছিলেন। তাহলে মানুষের অধিকার কাটছেন আর নাটক করে দেখাচ্ছেন আমি অধিকার কাটার বিরুদ্ধে রাস্তায় নামছি। মাঝে মাঝে প্রধানমন্ত্রী নামেন বিভিন্ন রাজ্যে গেলে। আরে সে ক্ষমতায় আছে, তার ক্ষমতাকে প্রয়োগ করতে হয়, তার কাছে কনস্টিটিউশনালি যে ইনস্ট্রুমেন্টসগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করতে হয়। আগামীকাল দুর্গাপুরে ভয়াবহ হবে। প্রথম হবে যারা বলেছিল ওই সিএনআরসির নাম করে যে ওটা মুসলমানদের জন্য হবে, কিন্তু বিহারে দেখা গেছে সামারি ইন্টেন্সিভ রিভিশন মানে তোমাকেও, ওকেও, আমাকে কম। কারণ 2003-এর ভোটের আগে যারা ভোট দিয়েছে তারা নয়, 2003-এর পরে যারা ভোট দিয়েছে মানে ইয়াঙ্গার জেনারেশন, তাদেরকে ডাউটফুল করা হচ্ছে প্রথমে। 2 হচ্ছে এই সব ক্ষেত্রে অনার্স ছিল আগে, যে কোনো ডেমোক্রেসি স্টেটে তাই হয়, সরকারের দায়িত্ব প্রমাণ সাক্ষ্য প্রমাণ জোগাড় করা। বিজেপি সরকারে সেটা করেছে, সব ক্ষেত্রে অনার্সটা মানুষ হাতে দিচ্ছে। আপনি আধার কার্ড তৈরি করুন, আধার টেলিফোনের সঙ্গে লিঙ্ক করুন, ব্যাংকের সঙ্গে ওটাকে লিঙ্ক করুন, প্যানের সঙ্গে ওটাকে লিঙ্ক করুন, এত সব করার পরে বলেছে তাও তুমি ডাউটফুল। তাই তো সরকার তো এগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারে। এই কাগজে দেখছিলাম যত মৃত মানুষ আছে তাদের ভোটার লিস্টের নাম আছে। তো ইলেকশন কমিশনের কাজ তো ছিল মৃত মানুষের ভোটার তালিকা থেকে শুরু হয়েছে, এখান থেকে নাম বাদ দেওয়া। তার বদলেও যারা বেঁচে আছে যে মানুষ, তাকে বলছে তুমি মরে গেছো না বেঁচে আছো তার সার্টিফিকেট জোগাড় করে দাও। তা ভয়াবহতা বোঝাচ্ছে। এবং এখানে সবাই, রাহাত ইন্দুরির একটা কবিতা ছিল, তার বাংলা অনুবাদ ছিল, যদি আগুন লাগে তাহলে এ পাড়ায় শুধু কি আমার বাড়ি আছে, সব বাড়ি সেই আগুনের আওতায় চলে আসবে যদি আগুন ছড়ায়। এসআইআর সেই কথাটাই বলছে। এখনই জায়গা বদল না হলেও বিকল্প জায়গা কেন নয় সেটা নিয়ে বলেছেন বিচারপতি, এবং কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন যে রাস্তা যাতে সচল থাকে সেই ব্যবস্থা করতে হবে।
কলকাতা পুলিশ যে কোনো দল, যে কোনো সংগঠন, এমনকি যারা গণতন্ত্র রক্ষা করে, মানবাধিকার রক্ষা সংগঠন করে, তারাও একটা মিছিল মিটিং করতে হলে হাজারো বিধিনিষেধ করে, অনুমতি দিতে চায় না। আর সেই কলকাতা পুলিশ রাজভবনে যখন ভাইপো অবস্থান করবে, তখন 144 ধারা থেকে আরম্ভ করে নতুন সংহতে কিচ্ছু মানে না। 21শে জুলাইয়ের আগে ওখানে গোটা জায়গায় ম্যারাপ বাঁধার জন্য তারা দাঁড়িয়ে থেকে কোথায় পেচ্ছাপখানা হবে, কোথায় পায়খানা হবে, নেতারা কোথায় কী করবে, সেগুলো সব ব্যবস্থা নেয়। তাহলে হাইকোর্টকে তো এটা দেখতে হবে, সেজন্য আবেদন করা হয়েছে যে সবার জন্য। সংবিধান বলছে, আইন বলছে সবাই সমান। তাহলে ওখানে কেন ভিক্টোরিয়া হাউসটা শুধুমাত্র ভিক্টোরিয়া রানীর জন্য থাকবে রিজার্ভ? ওরা ইংরেজ আমলে ছিল, যখন আমাদের দেশ স্বাধীন ছিল না, তখন কিছু জায়গা গোরাদের জন্য সীমাবদ্ধ ছিল, সেখানে ইন্ডিয়ানসরা অ্যালাউড ছিল না, ব্ল্যাকরা অ্যালাউড ছিল না। তারপর স্বাধীনতা মানে তো সবাই সমান, আইনের চোখে সবাই সমান। সেটা কলকাতা, এটা এই অবজারভেশন থেকে এটা তো পরিষ্কার হলো যে কলকাতা পুলিশ আইনের সমান দৃষ্টিতে দেখে না। আমরা সমাবেশ হোক না, এটা চাই না, তো যেখানে হবে সেখানে সবার সুযোগ থাকবে। আর যখনই অনুমতি দেওয়া হয় না, একটা ধর্মতলায় আমরা যদি একটা মিছিল করি, তাহলে বলবে যে ট্রাফিকের ব্যাপার আছে, যানবাহনের ব্যাপার আছে, আর ওখানে পুলিশ সব ব্যারিকেড দিয়ে লাগিয়ে দিয়ে যানবাহন দুদিন ধরে বন্ধ করে দেয়, একটা ফ্ল্যাঙ্ক তো পুরো বন্ধই রেখে দেয়। তাই এই প্রশ্ন উঠবে না? এটা তো যথার্থ প্রশ্ন। তাহলে হয় এটা বন্ধ করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে, আর তা নাহলে অন্য কারোর ক্ষেত্রে তুই বলতে হবে না ট্রাফিকের অবস্থা আছে, যানবাহনের অবস্থা আছে, অব্যবস্থা আছে। এবার শাসক দল, তাকে বেশি দায়িত্বশীল হতে হয়, তার সবচেয়ে বেশি দায়িত্বহীন। এখন কি আছে তাহলে? কলঙ্কময়, ধর্ষণময়, মদময়, কিছু একটা আছে, অভিষেকময়। শিক্ষাঙ্গনটা শিক্ষাঙ্গন রাখবে না ওরা। সরি। তাহলে গোটা রাজ্যটা কি? তাহলে গোটা দেশের মানুষ দেখছে, গোটা রাজ্যের মানুষ দেখছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন। প্রথমে স্টুডেন্টস ইউনিয়ন চলবে না, বিরোধী কোনো কণ্ঠস্বর চলবে না, গণতান্ত্রিক পরিষদ থাকবে না, আলাপ আলোচনার জায়গা থাকবে না, মস্তানি গুন্ডামি থাকবে। এমন সব তৃণমূলের ছাত্র পরিষদ নেতা তৈরি করেছিলেন, তার মধ্যে কয়েকজন বিজেপি নেতা হয়েছে, যারা গণতন্ত্রের ধার ধারে না, শুধু তোলাবাজি জানে। ভর্তি সময় টাকা নিয়ে ভর্তি করা শুরু হয়েছিল, তারপর পরীক্ষা, অ্যাডমিট কার্ড সব কিছুতে। এবং এখন গোটা কলেজ প্রশাসন, যেটা আমরা ডেমোক্রেটাইজ করেছিলাম, নির্বাচিত সিনেট, সিন্ডিকেট, কোর্ট, এক্সিকিউটিভ কাউন্সিল হবে, কলেজ ম্যানেজিং কমিটি হবে, স্কুল ম্যানেজিং কমিটি হবে, সেটা সর্বনাশ করেছেন। যাদেরকে বসিয়েছেন, যারা জগ ছুঁড়ে মারছিল প্রিন্সিপালকে, তারা কারা ছিল? মমতাময় ছিল না? তাহলে মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এমন সব লোককে বসানো হয়েছে, এবং যাদের কাছে নির্দেশ হচ্ছে যে এই দুর্নীতি প্রশাসনকে, যারা দুর্নীতি চক্রকে যারা চালাবে, তাদেরকে মাথায় তুলে রাখতে হবে, যার ফলে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর কারুর কোনো অধিকার নেই। লুটতন্ত্র চলছে কিনা এটা দেখতে হবে। শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছেন, আর কতটা বাজাবেন? 12টার পরে তো আর ঘড়ি কাটা ঘোরে না, আবার তো ঘুরে আবার একে চলে আসে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রোহিঙ্গা মুসলিমরা রয়েছে, সেই রোহিঙ্গা মুসলিমদের বাদ দিয়ে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ও কোথা থেকে ভেসে উঠলো আবার? মাঝখানে তোমরা কি বলছিলে না যে ওকে শ্রমিক হয়ে গেছে, ওরা পাত্তা পাওয়া যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, কে ঠিক করবে? কার জাতিসত্তা কি, নাগরিকতা কি, দেশ কি, রাজনৈতিক স্বার্থে বলবেন? এই বিজেপি যত রোহিঙ্গা বলে, গোটা রোহিঙ্গা পপুলেশন তত নেই। এবং সেখানে মায়ানমারে ওই সব তোমার গিয়ে গণ্ডগোলের পরে, ওদের ওপর আক্রমণের পরে যেভাবে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় উদ্বাস্তু গিয়েছে। এটা হচ্ছে একটা, এগুলো হয় যেমন হারমাদ বলতো বিজেপি তৃণমূল মিলে, এগুলো হচ্ছে একটা নিক নেম, দেগে দেওয়া।
যদি বলে বিভিন্ন রাজ্যে যদি বলা হয় বাঙালি বা বাংলাভাষী তাহলে অনেক হবে, তখন ওই জন্য ওটাকে নিক নেম শব্দ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। और जो स्टूडेंट यूनियन इलेक्शन को देखते हुए अदालत ने 2 सप्ताह का समय दिया है कि अपना स्टैंड राज्य सरकार इसके ऊपर बताए, क्या कहते हैं? बताए, मैं इससे पहले दिन प्रेस कॉन्फ्रेंस में कहा था, एडवोकेट सायन बनर्जी जो केस किए थे कि लोकतांत्रिक परंपरा को नष्ट किया गया है कैंपस के अंदर कॉलेज और विश्वविद्यालय में, गुंडाराज करने के लिए विद्यार्थियों को उनका जो लोकतांत्रिक अधिकार है उससे महरूम किया गया है। और हम ये चाहते हैं कि डेमोक्रेटिक स्पेस कैंपस में लौट कर आए, नहीं तो फिर ये लॉ कॉलेज कैसा हादसा हुआ, आरजीकर कैसे कांड हुआ, वो होते रहेगा, क्योंकि एक तो वो थ्रेट कल्चर और गुंडा बदमाश को दे करके, लुटेरे को दे करके यहाँ पे किया जा रहा है। वाम मोर्चा के समय पर हम स्कूल, कॉलेज, मदरसा के मैनेजिंग कमेटी, उसके साथ बोर्ड और यूनिवर्सिटीज़, उसके एग्जीक्यूटिव काउंसिल, सिंडिकेट, सेनेट, ये इलेक्टेड किए थे। ममता बनर्जी आकर के ये सब इलेक्शन बंद कर दिए, सिर्फ स्टूडेंट्स यूनियन नहीं। आज जब डेमोक्रेटिक स्पेस नहीं होता है, लोकतांत्रिक अधिकार नहीं होता है, तो जो मानव अधिकार है उसको छीन लिया जाता है। इसलिए सायन बनर्जी ये कोर्ट में केस किए थे, सरकार को टाइम दिया गया था, आज फिर 2 हफ्ते का टाइम दिया गया है कि पहले कहा गया था जितने स्टूडेंट्स यूनियन गैर कानूनी रूप में चल रहे हैं उसमें तालाबंदी किया जाए। बल्कि इसके बाद तो अपील करना पड़ेगा, जो प्रिंसिपल्स, जो वाइस चांसलर्स इस गैर कानूनी बंदोबस्त को मदद दे रहे हैं, स्टूडेंट्स यूनियन के फंड को उन लोगों के हाथ में दे रहे हैं, उसके ऊपर भी पाबंदी लगाई जाए और उनके खिलाफ भी एक्शन लिया जाए। और 2 हफ्ते के अंदर सरकार को बताना पड़ेगा, जो आरजीकर के बाद वो कही थे कि स्टूडेंट्स यूनियन के इलेक्शन होगा इस साल के शुरुआत में, लेकिन नहीं हुआ, तो कब तक वो कर पाएंगे ये बताना पड़ेगा। धन्यवाद। বিহার মডেলকে মুখ্য হাতিয়ার বলছেন যে এবার দিল্লি দখল করব এবং গতকাল আপনাদেরকে আলোচনা করেছেন কংগ্রেস প্রসঙ্গে কিছুটা নীরব ছিল, এই ক্ষেত্রে কি আবার নতুন করে ইন্ডিয়া জোটের মুখ হতে চাইছেন বা বিরোধী যে জোট তার মুখ হতে চাইছেন? মুখ হতে চাই জানি না, কিন্তু মুখর হয়েছেন তিনি। কিন্তু কদিন আগে বিহারে ইন্ডিয়া ব্লকের লোকেরা মিলে যখন ধর্মঘট করছিল যৌথভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার পুলিশ দিয়ে বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘটকে ভাঙছিলেন। তো তিনি মুখ ফেরাবেন না মুখ হবেন সেটা তো তার কর্মকাণ্ড দিয়ে বোঝা যাবে, শুধু মুখরপনা দিয়ে তো নয়। মূর্খামি করেছেন। গোটা দেশের মানুষ যখন এককাট্টা হয়ে বিজেপির নীতির বিরুদ্ধে লড়ছে, তখন তিনি তার দখলদারি রক্ষার জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন তিনি বিজেপির দালাল, তার সরকার এবং তার প্রশাসন। তা নাহলে মাজিদুর রহমানকে ওই পুলিশের অধস্তর কর্মচারী চড় মারতে পারে না। তার কোন পক্ষে সরকার এবং প্রশাসন তো বোঝা গেছে। উনি কি বললেন না বললেন তাতে কি এসে যায়, তার আচরণ তো প্রমাণ। গোটা দেশের সবাই বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হলো, কেন তৃণমূল হলো না? তৃণমূলের লোকেরা প্রশ্ন করা উচিত নিজেদের। আইন শৃঙ্খলার অবনতি, বিভিন্ন ইস্যু রয়েছে, সেই জায়গায় গিয়ে আগামী যে নির্বাচন, বিরোধীরা কি কোথাও গিয়ে বাজিমাত করতে পারবে? মানে ভোট কি? প্রথমত একটা বাজিমাত শব্দটা আমি ঠিক বিশ্বাস করি না, কারণ কোনো জুয়া নয়। অবশ্য ভোটটা কিরম জুয়ায় পরিণত করেছে বিজেপি তৃণমূল, সেটাকে বাজি ধরা হচ্ছে। কিন্তু আসলে রাজ্যটাকে বাঁচাতে হবে, রাজ্যের মানুষকে বাঁচাতে হবে। রাজ্যের শিল্প, কৃষি, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পরিবহন, এগুলোকে বাঁচাতে হবে। এবং সেটা করতে হলে সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি আলাপ আলোচনা করতে হবে, কথাবার্তা বলতে হবে, দাবি তুলতে হবে। দেখবে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলগুলো তারা মানুষের এই দৈনন্দিন বিষয়গুলো নিয়ে কিছুতেই কথাবার্তা বলতে দিচ্ছে না। এই যে কদিন আগে ধর্মঘট হলো, এই মানুষের 8 ঘন্টা কাজকে যেতে 12 ঘন্টা না করে দেয়, তার জন্যই তো। কিন্তু বিজেপি তৃণমূল এক জায়গায় দাঁড়িয়ে গেল, গিয়ে কোথাও দাঁড়ানোর দরকার ছিল না। তৃণমূল গিয়ে বিজেপির পক্ষে ওকালতি করতে আরম্ভ করে দিল, রাস্তায় নেমে গেল, পুলিশকে দিল। তাহলে আসলে 26-এ যত নির্বাচন এগিয়ে আসবে তত বেশি একদিকে মানুষের কথা, মানুষের দাবির কথা, এবং সেটা উচ্চারণ করতে গেলে মানুষের ঐক্যের কথা, সংহতির কথা, শান্তির কথা বলতে হবে। আর অন্যদিকে যারা মুনাফা কী করে বাড়ে, লুট কী করে বাড়ে, তার জন্য কতটা মানুষকে ভাগ করা যায়, তার জন্য কতটা দাঙ্গা হাঙ্গামা পরিবেশ, খুনোখুনি পরিবেশ তৈরি করা যায়, সেদিকে প্রয়াস করবে।
এবার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকটা বেছে নেবে। সেলিমদা বেশি যায় ঘাটালের মতন অবস্থা, রাজ্য ডিবিসিকে চিঠি দিল। প্রত্যেকবার এরকম হয়, কিন্তু আগেরবার আমি বলেছিলাম, তার আগেরবারও বলেছিলাম, ডিভিসির আইনটা একটু পড়ে নিলে দেখবে ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের একটা যৌথ প্রক্রিয়া, এবং সেখানে দাঁড়িয়ে পরিচালনাতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে। এখন ঝাড়খণ্ড যেহেতু এর মধ্যে আছে, ঝাড়খণ্ডেরও আছে, যেমন বিহার ছিল, বিহারে ছিল। তাহলে ডিভিসি পরিচালনার ক্ষেত্রে কেন এই স্পিরিট অফ কোঅপারেশন থাকে না, এবং স্টেট গভর্নমেন্টের যারা প্রতিনিধি আছে তারা কেন আগাম এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেয় না? কারণ চোর পালালে প্রত্যেকবারে বুদ্ধি বাড়ে, আর প্রত্যেকবারই চোর পালায়। আমাদের বর্ধমান, হুগলি, মিদনাপুর, 2 মিদনাপুর, এটা বিস্তীর্ণ এলাকা, এটার জন্য অসুবিধায় পড়ে এবং পড়ছে। যখন কৃষকের জলের দরকার হয়, হাহাকার হয়, তখন জল পায় না। আসলে এই সমস্ত ভ্যালি কর্পোরেশনগুলো করা হয়েছিল কারণ যাতে শুখা মরশুমে জল দেওয়া যায়, বাকি জলটাকে বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করা যায়, সেচের জন্য যেমন ব্যবহার হবে, তেমনি বন্যা নিয়ন্ত্রণ হবে। এটা মেঘনাথ সাহা তখনই বলেছিলেন যখন ডিভিসি তৈরি হয়েছিল নেহরুর আমলে, যে যেভাবে করা হয়েছে তাতে বিপদ বাড়বে। সেলিমদা, যুবরাজ সিং বলেছিলেন যে বিহারকে বাংলা হতে দেবো না, কিন্তু আজকে দেখা যাচ্ছে পাটনার একটি হাসপাতালে যেভাবে গুলি চলেছে হারিয়ে করার মতন দৃশ্য। আচ্ছা, এটা বিহারে হতে পারে, উত্তরপ্রদেশে হতে পারে, বাংলা হতে পারে, এগুলো বলার মানে কি? এটা হচ্ছে আগে বলা হতো যে বাংলাকে বিহার হতে দেবো না। এখন বাংলার এত অধঃপতন হয়েছে যে বিহার থেকেও বলছে যে আমরা বিহার হতে দেবো না, কিন্তু বিহার বিহারই থাকবে, বাংলা বাংলাই থাকবে। কিন্তু তাদের শাসক দলগুলো, সেই জনতা দল বিজেপির সরকার হোক আর এখানে তৃণমূলের সরকার হোক, তারা যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে এবং আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তার পরিণতি এটা ঘটছে। এখানে যেরকম অপরাধ হয় উত্তরপ্রদেশে কিছু অপরাধ কম হচ্ছে, কিন্তু বিজেপি মার্কার চ্যানেলগুলো দেখবে যে তোমার গিয়ে বেঙ্গলে হচ্ছে বলে প্রচার করে, আর তৃণমূল মার্কা চ্যানেলগুলো দেখবে উড়িষ্যায় এটা হচ্ছে, বিহারে এটা হচ্ছে, এটা বলে। এটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য। ওগুলো খবর নয়, ওগুলো ভাড়া খাটা আর কি। চিকিৎসকদের অনুষ্ঠানে গিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছেন এবং বলেছেন যে প্রেসক্রিপশন দেখে মনে হয় যে তারা ফার্মাকোলজি পড়েননি। রাজ্যের মানে স্বাস্থ্যের ব্যবস্থা নিয়ে করুণ অবস্থা কেন? তারাই তো প্রিসাইড ওভার করছে ওগুলো। তো দিস এন্টায়ার সিস্টেম ইজ বিং প্রিসাইডেড ওভার বাই দেম। আর তাহলে বোঝা যাচ্ছে স্বাস্থ্য প্রশাসক নামে আছে, কিন্তু ছোটো জগন্নাথ। যে কোনো হাসপাতালে গিয়ে দেখবে, আমি যেটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বললাম, সেখানে কোনো এই রকমের তৃণমূলের কোনো একটা তোলাবাজ নেতা সে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের ওপরে মাথায় বসে আছে। তবেই তো আরজি করার মতো কাণ্ড হয়, আর তবেই তো সেই অপরাধীকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জিকে সক্রিয় হতে হয়, পুলিশ কমিশনকে দিয়ে করতে হয়। গোটা শিক্ষা ব্যবস্থা যখন বলছি ভেঙে পড়েছে, তাতে স্বাস্থ্য শিক্ষাও তার সঙ্গে অঙ্গীকার, আইন শিক্ষাও তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এনসিইআরটির পাঠ্য ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে সাংসদ তহবিলে যে অর্থ খরচ নিয়ে সেখানে বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। এটা অডিও ভাইরাল হয়েছে বলে বিজেপি, আমি প্রকাশ বলছি, আমি তো এমপি ছিলাম, বিজেপি এবং তৃণমূলের এমপি ল্যাডের এবং এমএলএ লোকাল এরিয়া ডেভেলপমেন্টের যে ফান্ডের টাকা, সেটা নিয়ে স্ট্যান্ডার্ড 20% কাটমানিতে চলে, এবং সেই কাটমানি কে নেবে সেই নিয়েই ঝগড়া হয়। তোমার অডিও ক্লিপ হচ্ছে, আমি তো এখানে বলে দিলাম এই ক্লিপটা লাগাও, আমি তো চ্যালেঞ্জ করছি, বলুক। কোনো তদন্ত হচ্ছে না, এর জন্য দেখভাল করার জন্য জেলাভিত্তিক ডিএমকে দিয়ে একটা কমিটি আছে, হয় দেখা হয়, তাই মিটিং হয়। একটা কোম্পানি আছে, তৃণমূলের সব এমপির ফান্ডের টাকা ওই কোম্পানি খরচ করে। কোনো এমপির, এগুলো হচ্ছে ডেমোক্রেটাইজ করা হয়েছিল, ওটাকে অ্যান্টি ডেমোক্রেটিক ব্যবস্থা করা হয়েছে। বিজেপির এরকম আছে, আগে এগুলো এক সময় পার্লামেন্টে এটা নিয়ে হয়েছে, আমি নিজে আমরা তদন্ত করে রিপোর্ট দিয়েছি, সেখানে তারপরে কিছু রিফর্ম করা হয়েছিল। এরা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে হয়েছিল, বিহারে হয়েছিল, এখন ওটা বাংলায় হচ্ছে, এইটুকু তফাৎ হয়েছে। একদিকে তৃণমূল 21শে জুলাই করছে, অপরদিকে শুভেন্দু অধিকারী বলছে তারা উত্তরবঙ্গে করবে। আমি এই প্রশ্নের উত্তর দিতে রাজি নই, তোমাকে এতক্ষণ এটাই বোঝা না, তুমি বুঝলে না। তোমরা সারাক্ষণ এখন থেকে করবে এদিকে আর ওদিকে, অপরদিকে প্লিজ নো। একদিকে বিজেপি তৃণমূল, অন্যদিকে মানুষ। সরি, ধন্যবাদ। মোগলরা ছিল নিষ্ঠুর,
কোথাও গিয়ে কি আবারও বৈরিকীকরণের চেষ্টা করা? বৈজ্ঞানিক পরিস্থিতি অনেক আগেই হয়েছে। এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সিলেবাসকে বইয়ের সিলেবাসে নিয়ে আসছে, যাতে ভবিষ্যতে কেউ আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটাকে যা লিখছে, যা মিথ্যাচার করছে, সেটা যাতে তারা অন্য কোনোভাবে কোনো স্রোত যাতে না থাকে। তারা দেখলেন না, সুপ্রিম কোর্ট বলল ওই যে তোমাকে অশোকা ইউনিভার্সিটির অধ্যাপককে কেস দিয়েছিল না, বললো আপনাদের ডিকশনারি লাগবে। তখন ডিকশনারি আছে বলে বিজেপি পুরো ডিকশনারি পাল্টে দিয়ে চাইছে, হিস্ট্রিটাই পাল্টে দিয়েছে। যখন বাজপেয়ী সরকার এসেছিল NDA 1-এ, যখন মমতা তার সঙ্গে ছিলেন, বামপন্থীরা তখন থেকে বলছে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। ফাঁসিবাদী কায়দায় রাজত্ব কায়েম করতে হলে ইতিহাসকে বিকৃত করতে হয়। সেই ইতিহাস বিকৃত হয়েছে এবং তাকে এখন শিশু মনের মধ্যে এগুলো ঢোকানো হচ্ছে। মোগল ভালো কি খারাপ সেই ডিবেট আমরা যাচ্ছি না। তো যখন আমরা বলছি আমাদের জেব খালি হয়ে যাচ্ছে, এবার তখন অরঙ্গজেব দেখাচ্ছে। टेक्स्ट बुक में देखा जा रहा है कि मुगल हिस्ट्री में थोड़ी चेंजेस की गई है और भी आलोचनात्मक तरीके से उसको पेश किया गया है। क्या है? एक तो इतिहास को बदला जा रहा है। जब वाजपेयी जी प्रधानमंत्री हुए थे, ममता बनर्जी उसके मंत्रिसभा में शामिल हुई थी, तब से CPIM ये कह रही है, उस वक्त के हिस्ट्री कांग्रेस ये कही थी कि रिसर्च को और शिक्षा के जो प्रतिष्ठान हैं और ख़ास करके इतिहास को तोड़ा मरोड़ा जा रहा है। RSS का ये काम है। मैं कोई मुगल नहीं हूँ, लेकिन जो दक्षिणपंथी का जब उत्थान होता है, वो जब वर्तमान के समस्या का हल नहीं ढूंढ पाते हैं तो वो इतिहास में आश्रय लेते हैं। और तब नेहरू जी क्या किए थे, बाबर क्या किया था, मुगल क्या किया था, उस जगह जाते हैं। जो रजत पसंद ताकत होते हैं, जो प्रतिज्ञा ताकत होते हैं, वो अतीत मुखी होते हैं। और जो वामपंथी होते हैं, जो प्रगतिवादी होते हैं, वो भविष्यमुखी होते हैं। जब देश का भविष्य निर्माण बीजेपी नहीं कर पा रही है तो उसको अतीत की तरफ जाना पड़ रहा है। নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, এর প্রতিবাদে তৃণমূলের মালদা জেলার সভাপতি বলছেন বিজেপি নেতা কর্মীদের হাত কেটে দেওয়ার নিদান দিচ্ছেন। যেটা বিজেপি বলছে এটা ওরাও বলছে। যেন সাম্প্রদায়িক উত্তেজনা তো এইভাবেই হয়নি, ভোটের আগে করে না, গরম গরম বক্তৃতা করে দাদা দিদি মেলে, আসলে এই ভাগাভাগিটা করতে চায়। তাহলে আসামে দাঁড়িয়ে বাঙালি বিদ্বেষ তৈরি করবে আর বাংলায় দাঁড়িয়ে অসমীয়া বিদ্বেষ তৈরি করতে হবে। এখানে বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ, এটা কোনো নতুন কথা নয়। এই বিভাজনের তো বিরুদ্ধে আমরা। তাহলে বিজেপি একটা বিভাজনের ব্যবস্থা করছে, এটা আমি বললাম আদারিং। এবার তৃণমূল কী করবে? তার রাজনৈতিক অবস্থান থেকে স্পষ্ট হবে তার ভূমিকা কী হবে, ওটাকে সাপ্লিমেন্ট করা, কমপ্লিমেন্ট করা, না তার বিরুদ্ধে দাঁড়ানো। এই কথা বলা মানে হচ্ছে ওই প্রয়াসকে কমপ্লিমেন্ট করা, সাপ্লিমেন্ট করা, সহায়ক ভূমিকা পালন করা। বিরোধী দলনেতা বলছেন বাস রাজ্য প্রশাসন আটকে দিয়েছিল, বিজেপি এটা নিয়ে সরব হয়ে বলছে এটা বদলা নিচ্ছে না। এটা 26-এর নির্বাচন পর্যন্ত এটা করবে এবং তোমরা এটা খবর করবে। একে আটকাবে, ওকে আটকাবে, কেউ ওকে আটকাবে না, WWF এটা। তারপরে এখানে এটা বলেছে আর গোটা দেশে বলবে দেখো হিন্দু তীর্থযাত্রীদের আসতে দিচ্ছে না, তাহলে তো বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই হবে। বুঝে যাচ্ছে? এসব খেলোয়াড় একটা নতুন হতে পারে। এনসিআর মধ্যেই জানাতে বলা হয়েছে যে হাইকোর্টকে রিপ্লাই দিয়ে জানাতে বলা হয়েছে। সরকার তো শুধু তারিখ পে তারিখ নেয়, আশা করি 2 সপ্তাহের মধ্যে জানাবে, কারণ কোনো পদক্ষেপ তো নেয়নি। এই যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু করার কথা বলা হয়েছে, কী পদক্ষেপ নিয়েছে তার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হয়। কিন্তু আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি এবং আশা করি হাইকোর্ট এটাকে এবং যে আইনজীবী সায়ন যে কেসটা করেছে শেষ পর্যন্ত দেখে ছাড়বে। বলেছি দেশটাকে তো নরক করছে ওরা ভাষাকে নিয়ে। তাহলে হচ্ছে তোমার গিয়ে মমতা ব্যানার্জি পথশ্রী বলে একটা ঘোষণা করেছিল না, তোমরা লেখো না, কেন লেখো না? বিজ্ঞাপন দেয় না বলে। তো আসলে তো এটা হতশ্রী। পথঘাটের অবস্থা হচ্ছে হতশ্রী অবস্থা। উনি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগিয়ে ওটাকে পথশ্রী করে দিলেন, নিজের ছবি লাগিয়ে দিয়ে। রাস্তাগুলো বিজ্ঞাপন, রাস্তার খরচা না করে পথশ্রী নাম করে নিজের মুখ দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। কারোর চেহারা নিয়ে কটাক্ষ করতে নেই, কিন্তু রাস্তাগুলোর চেহারা কী হয়েছে তাতে বোঝা যাবে তৃণমূল সরকারের মুখের অবস্থা কী। উদ্বোধন করবেন
সেই সঙ্গে সভাও করবেন। মমতা এবং মোদির মধ্যে কোনো তফাৎ আছে এই ব্যাপারে? সরকারি খরচায় আসবেন, রাজনৈতিক বক্তৃতা করবেন, সরকারি ব্যবস্থাপনায় বাকি সব কিছু হবে। এবং 26-এর নির্বাচনের আগে প্রায় মাসে 2বার করে আসবেন, কারণ এখানকার বিজেপি নেতাদের লোকে বিশ্বাস করছে না, তাদের কথা শুনছে না, তাদের সবে ভিড় জমাচ্ছে না, ওরা নিজেদের মধ্যে কুস্তাকুস্তি করছে। ওই জন্য এখন তাদেরকে আসতে হচ্ছে, অনেকটা গার্জেন কলের মতো। ছাত্র ফেল করলে অভিভাবককে ডাকতে হয়। সেলিমদা, যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন দেখা যেত সবসময় রাস্তায় নামতেন বিরোধী, সবসময় তারা রাস্তায় নামতেন, যে রাস্তাঘাট ভাঙাচোরা রয়েছে বিরোধীদের তরফে, কিন্তু এখন দেখা যাচ্ছে এতটাই রাস্তার অবস্থা খারাপ যে হাইকোর্টকে বলতে হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক না হলে মামলা করা। গোটা রাজ্য জুড়ে স্থানীয় দাবি নিয়ে আন্দোলন চলছে। শুধু আমরা নয়, তোমরা দেখেছো স্কুলের পড়ুয়ারা পর্যন্ত রাস্তা অবরোধ করছে, নেমে পড়েছে। তো কলকাতা শহরের রাস্তাগুলোর কী অবস্থা দেখো। মফস্বলে তো কোনটা যে সড়ক আর কোনটা যে নরক এই তফাৎটা বোঝা যাচ্ছে না।